আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি আপনারা ভালো আছেন যার যার অবস্থান থেকে। আজকে আমরা বাংলাদেশের টুকিটাকি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমে শুরু করব একটি দুঃসংবাদ দিয়ে। বাংলাদেশের দুজন পিএইচডি গবেষণারত তরুণ তরুণী আমেরিকাতে নৃশংসভাবে খুন হয়েছে। তো তার জন্য কি দায়ী সেটা এখনো বুঝে ওঠা যায়নি, যদিও একজনকে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার পরিবারের জন্য সহানুভূতি জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাদের শোক বহনের ক্ষমতা দান করেন। তাই এটা তো গেল 1 নম্বর দুঃসংবাদ দিয়ে শুরু করি, এবং এরপর হলো 2 নম্বর। আমাদের বর্ষিয়ান পলিটিশিয়ান জনাব মির্জা ফখরুল আলম সাহেব, তিনি বলেছেন যে জামাতকে রাজনৈতিকভাবে শেষ করতে হবে। এটা কিসের আভাস? এটা হলো ফ্যাসিস্ট হয়ে ওঠার আভাস। একজন ফখরুল আলম সাহেবের মতো সম্মানিত, অন্যান্য বিএনপি নেতাদের কথা বাদই দিলাম, তার মতো একজন ব্যক্তি এই ধরনের কথা বলতে পারেন কিনা বা বলা উচিত কিনা, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে সহ অবস্থান থেকে সরে আসা। ডেমোক্রেসি, গণতন্ত্র হলো এমন একটা জিনিস যে আপনি নিজে গ্রো করবেন এবং আরেকজনের গ্রো করতে দেবেন এবং আরেকজনের ওপিনিয়নকে সম্মান করবেন, এবং মানুষ যারটা গ্রহণ করবে মানুষ তাকে ভোট দেবে। এখানে তো আপনি আপনার কথা বলবেন, আরেকজনের কথা বলবে, সেটা দর্শন হোক, পলিটিক্যাল ফিলোসফি হোক, যাই হোক, মানুষ মানুষকে বোঝাবে যার যা নিয়ম কানুন, ডেভেলপমেন্ট, ইকোনমিক্স বা ভালো রাখার কথা। এর মধ্যে যে যার মানুষ তো এখন আর আগের মতো নেই, ভোটাররা সহজেই বুঝতে পারে। যদিও এই গত কয়েকদিনের নির্বাচনে, আগের নির্বাচনে মানুষকে অনেকটাই ধোঁকা দেওয়া হয়েছে, কিন্তু এই যে একটা বক্তব্য যে রাজনীতিভাবে শেষ করতে হবে, এটা একদম ফ্যাসিবাদী বক্তব্য। আশা করি আমরা যদি দেশের ভালো চাই বা দেশের উন্নতি চাই বা সর্বাগ্রে জনগণের কল্যাণ চাই, আবার গুণখুম না চাই, দুর্নীতি না চাই, তাহলে আমরা এই ধরনের বক্তব্য থেকে দূরে থাকি। এটা তো গেল 2 নম্বর। এবার আসি 3 নম্বর। IMF এর যে চুক্তি হয়ে রয়েছে হাসিনা আমলে, তার কিস্তি ছাড় হচ্ছে না। তা এটা কিন্তু আসলে এবারই নতুন নয়, প্রত্যেকবারই IMF এর চুক্তির যখন সময় হয় তখন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাদের এই বাংলাদেশ গভর্নমেন্টের যে শর্তগুলো দেয় সেগুলো রিভিউ করে, যে বাংলাদেশ গভর্নমেন্ট কতটুকু সেসব মানে সংস্কারের ব্যাপারে কাজ করতে পেরেছে। সেই একই শিডিউল বা সেই একই পর্যায়ে এসে এবারও বাংলাদেশ গভর্নমেন্ট কিস্তি ছাড়ের আগে আবার রিভিউ করছে। তা যেহেতু, এবং ইভেন কি এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জনাব ইউনূসের মতো প্রথিত যশা ইকোনমিস্ট এবং যার ওয়ার্ল্ড রিনাউন্ড ব্যক্তিত্ব, তার সময়ও কিন্তু IMF অনেক কথা বলেছে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, এবং অনেক কথাই বলেছে। তো এখন তো নির্বাচিত সরকার, এটা খুব স্বাভাবিক। কিন্তু আসলে বাংলাদেশ সংস্কারের ক্ষেত্রে খুব একটা কার্যকরী ভূমিকা অনেক সময় পালন করতে পারে না। সেটা দেশের দিকে তাকিয়ে, আর এই যে কর ব্যবস্থার যে বিশেষ করে IMF বলে যে আভ্যন্তরীণ সোর্স থেকে যে রিসোর্সের যে কালেকশন, এটা আসলে বাংলাদেশ গভর্নমেন্টের ব্যর্থতা, কর কালেকশনের ব্যর্থতা। তারা যারা কাজকর্ম করে তারা অনেক ক্ষেত্রে সৎ নয়, এবং অনেক ক্ষেত্রে আমি বলবো যে তাদের জ্ঞানের অভাবের কথা আমি বলবো না, তাদের উদ্যোগ, ইনিশিয়েটিভের অভাব। এবং আর একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আমরা যেহেতু গরিব দেশ, তাই কর বাড়াতে হবে না, করের আওতা বাড়াতে হবে। মূল ফিলোসফি হতে হবে, করের মূল দর্শন হতে হবে কর কালেকশনের, যে কর বাড়ানো নয়, করের আওতা বাড়াতে হবে। বাংলাদেশের প্রচুর লোক আছে যাদের ইনকাম ট্যাক্সেবল, কিন্তু তারা কর দেয় না। আবার অনেকে খালি জমা দিয়ে বসে থাকে, একটা 3 নাম্বার করে, বা এখন তো রিটার্ন লাগে, কিন্তু এগুলো ফলো আপের অভাব। গভর্নমেন্ট কিন্তু কথার কথা যে মানুষ হয়তো, আমাদের কর ফাঁকি দেওয়ার মনোবৃত্তি আমাদের একদম খুবই সহজাত। আমি যদি 50,000-এর জায়গা 30,000-ও দিই, তাও তো গভর্নমেন্ট কিছু পায়। কিন্তু আপনি যদি কিছুই না পান তাহলে কি দাঁড়াবে? এইসব ক্ষেত্রে করতে হবে যে
ইনিশিয়েটিভ নিতে হবে। বাংলাদেশ সরকারের কাছে বা এনবিআর এর কাছে তথ্য থাকতে হবে ফলো আপের করার মতো, যে কে জমা দিল না দিল, এবং এগুলো ফলো আপ করার জন্য মানুষজনের দরজায় পৌঁছাতে হবে। আমার মনে হয় যে ঠিকমতো কাজ করলে বাংলাদেশের কর অনেকটাই বাড়ানো সম্ভব, কালেকশনের ব্যাপারটা। যদিও কিছুদিন আগে এনবিআর চেয়ারম্যান সাহেব বলেছেন যে 6 লাখ কোটি টাকা কালেকশন করবে, এসব অবিশ্বাস্য কথা। আমরা অনেক সময় 4 লাখের উপরে গেলেই আবার ইভেন রিভাইজ বাজেটেও আমরা কালেকশন করতে পারি না, দেখা যায় যে 70-80 হাজার শর্টফল থাকে, 70,000 কোটি টাকা। এসব কথা, এই রাজনৈতিক কথা বলে লাভ নেই, কাজ করতে হবে। তো আইএমএফ এর সাথে সংস্কারের করেই টাকা নিতে হবে বা কিছুটা করে। এদিকে আইএমএফ যে কথা বলে সেগুলো করলে অনেক ক্ষেত্রেই ইনফ্লেশন বাড়তে পারে, কিন্তু ইনফ্লেশন তো এমনি বেড়েই আছে। তাছাড়া এই যে বাংলাদেশ নতুন সরকার, তারা ব্যাংক থেকে 47,000 কোটি টাকা লোন নিয়েছে এই 2-3 মাসে। এর মধ্যে নাকি আবার 20,000 কোটি টাকা ছাপানো মানি। তাই ছাপানো মানি যেখানে থাকে, তো সেখানে টাকা ছাপালে সাধারণত ইনফ্লেশন বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, এবং বাংলাদেশে ইনফ্লেশন কমার ব্যাপারটা আরো কঠিন, কারণ আমরা সবাই অনৈতিক ব্যবসা বাণিজ্য, পটকাবাজি এগুলো চর্চা করি। সেক্ষেত্রে মানুষ যতক্ষণ ভালো না হবে, সেক্ষেত্রে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ সবসময় এফেক্টিভ হয় না। এই যে সুদের হার কমাইলাম, টাকা উইথড্র করলাম, এগুলো করে এই যে আমার ইনফ্লেশন কমানো যায় তা কিন্তু নয়। আচ্ছা, এটা তো গেল 3 নম্বর ব্যাপার। আরেকটা হলো যে এর সাথে 4 নম্বর, যে ব্যাংকিং খাতের গভর্নমেন্ট একটা বিল সম্ভবত পাশ করেছে সংসদে, যে যারা ব্যাংকের ওনার, ডিফল্টার ওনার, যে তারা 7.5% জমা দিয়ে ব্যাংক ফেরত দিতে পারবে। মানে এটা কি ধরনের কথা? একটা মানুষ নিয়ে গেছে 80,000 কোটি টাকা, তার থেকে আপনি 6,000 কোটি টাকা বা 5,000 কোটি টাকা নিয়ে ব্যাংক আবার তাকে ফেরত দিবেন। তো এই আর বাকি 75,000 কোটি টাকার দায়িত্ব কে নিবে? আগের অন্তর্বর্তী সরকার অনেক কষ্ট করে সেই রিজার্ভ 15 বিলিয়ন থেকে 14 বিলিয়নে এনে রেখে গেছে। তারপরে এই যে 5টা ব্যাংক একীভূতকরণ করে একটা নতুন নামে চালানোর চেষ্টা করতেছিল, যদিও এটা সাকসেসফুল হয়নি বা হওয়ার সময়। আমি আগেই আর একটা ভিডিওতে বলেছিলাম যে মার্জার সবসময় সাকসেসফুল হয় না। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে 80% মার্জার সাকসেসফুল হয়নি। বাংলাদেশের মানুষ, মানে যেহেতু ব্যাংকগুলো, যদিও গভর্নমেন্ট প্রায় 35,000 কোটি টাকা ইনজেক্ট করেছে, 20,000 কোটি টাকা ক্যাশ এবং 15,000 কোটি টাকা তাদের থেকে শেয়ারে কনভার্ট। এটা খুব একটা কাগজে কলমেই এফেক্টিভ, বাট লিকুইডিটির ক্ষেত্রে খুব একটা এফেক্টিভ হবে না। কিন্তু মানুষ কিন্তু এখনো টাকা পাচ্ছে না, বা মানুষ কিন্তু এই একীভূত হওয়ার পরও যে নতুন ইসলামী ব্যাংক, সেখানে কিন্তু মানুষ ট্রানজেকশনে খুব একটা আগ্রহী হচ্ছে না। যে কোনো কারণেই হোক, এটা গভর্নমেন্টের, মানে আগে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হোক, যাই হোক, এবং বর্তমান সরকারের ব্যর্থতাও একইভাবে প্রযোজ্য। তারা কিন্তু ব্যাংকটাকে আসলে চালিয়ে উঠতে পারেনি। মানুষ যেমন টাকা পাচ্ছে না, তেমনি ব্যাংক চালার জন্য যে লিকুইডিটি দরকার, মানুষ স্বতঃস্ফূর্তভাবে, ভয়হীনভাবে, নির্দ্বিধায় যে ডিপোজিট করবে, যে ট্রানজেকশন করবে, তা কিন্তু মানুষ করছে না। আর এটা অ্যাকচুয়ালি শুধু নামই চেঞ্জ করা হয়েছে, এখনো এর কনসলিডেশন এবং ইন্টিগ্রেশন করা হয়নি। একটা ব্যাংকের কনসলিডেশন, ইন্টিগ্রেশন, কারণ যেখানে 6 জন প্রশাসক, এটা শুধু নাম চেঞ্জ করে এইভাবে চালালে হবে? এটা যদি একীভূতকরণ করতে হয়, তাহলে আগে কনসলিডেশন করতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করতে হবে কম্পিউটার সিস্টেমে, তারপরে এটা চালালে, এক জায়গায় করলে তখন 6 জন প্রশাসক লাগবে না, তখন হয়তো খরচ কমে আসবে, ব্যয় কিছুটা কমে। এবং সবচেয়ে যেটা দরকার ছিল সেটা হলো যে পুরনো যে লোন, কথার কথা, যে একজন, হ্যাঁ, সে হয়তো 50,000 কোটি টাকার এগেনস্ট 1-2,000 কোটিও টাকার সম্পদও যদি মর্গেজ দিয়ে থাকে, তা সেগুলো উদ্ধারের ব্যবস্থা করতে হবে। কারণ এগুলো তো অলরেডি ব্যাড ধরে নেওয়া হয়েছে, তা ঠিক আছে। যেমন একটা ইন্ডাস্ট্রিতে আপনি 200 কোটি টাকা লোন দিচ্ছেন, এটা ব্যাড হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রির চালাটা তো আছে, জমিটা তো আছে। তো ওইটাই বিক্রি করে যেটুকু যদি 20-30 কোটি কালেকশন হয়, সেটাই নিয়ে আসেন না 200 কোটি এগেনস্টে, তাহলে আস্তে আস্তে লিকুইডিটিটা বাড়বে। এবং মানুষের কাছে যেতে হবে এবং মানুষের আস্থা ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, তাহলে ব্যাংকগুলো চলতে পারে। আদারওয়াইজ এই সংকট থেকে বেরোনোর কোনো সম্ভাবনা নেই। আবার এখন দেখেন, এই যে একটা গুপ্ত, সে না বললেই নয়, গুপ্ত নিয়ে কি একটা অবস্থা।
এটা আসলে এই 24 পরবর্তী সময়ে এটা আসলে কাম্য নয়। আমরা চেয়েছিলাম এত রক্তের বিনিময়ে দেশটা ভালো হোক, কিন্তু বিএনপি গভর্নমেন্টের সমস্ত এই উঠেই তারা স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করতেছে। তারা এই যে মানবাধিকার বিল ক্যান্সেল করে দিয়েছে, তারা গণভোট ক্যান্সেল করে দিয়েছে, তারা গুম খুম ক্যান্সেল করে দিয়েছে। কেন? মানে এগুলো কি মানে ক্ষমতায় থেকে যাওয়া রাস্তা পাকাপোক্ত করার ব্যবস্থা? কিন্তু এটা বাংলাদেশে সম্ভব হবে না। মানুষকে এখন ভুল বুঝিয়ে মানুষের উপর স্বৈরাচারী চালিয়ে দিয়ে, গুম খুম চালিয়ে দিয়ে যে মানুষকে দাবিয়ে রেখে ক্ষমতায় টিকে থাকতে হবে বা টিকে থাকতে পারবে, এ সম্ভাবনা খুবই কম। মানুষকে সরকারকে মানুষের কাছে আসতে হবে, মানুষের দোরগোড়ায় এসে ভালোভাবে সুন্দরভাবে মানুষকে বোঝাতে হবে। আর এই বিশেষ করে আরেকটা কথা বলবো যে বিভিন্ন কার্ড না করে কর্মসংস্থান তৈরি করতে হবে, নতুন নতুন। এই বিভিন্ন কার্ড দিয়ে মানুষকে পঙ্গু বা অথর্ব করার কোনো দরকার নেই। হ্যাঁ, যারা বৃদ্ধ, কিছু কিছু কার্ড আছে, যেমন ফ্যামিলি কার্ড নয়, আপনি এটা এমন কার্ড দেন যেমন ধরুন বয়স্ক ভাতা, ডিসেবল ভাতা, মাতৃত্বকালীন ভাতা, এগুলো যেগুলো মানুষ ওই সময়টা কাজ না করে পারে না, সেই ধরনের কিছু করা উচিত। আর এই যে ছাত্র দল, সেটা বলবো যে ছাত্র দল ছাত্র শিবিরের এই সংঘাত এবং সেই ছাত্র দলের আবার এই পুলিশকে ব্যবহার করে মারামারি করা, সেই আওয়ামী স্টাইল, এগুলো থেকে সরে আসতে হবে। এবং যারা প্রশাসনে আছেন, পুলিশে আছেন বা যেখানেই আছেন, তাদের উচিত যে অনৈতিক কাজগুলো না করা। কারণ আপনারা দেখেছেন যে এক ধরনের অনৈতিক কাজ করে কি ধরনের রসায়নলে, জনগণের রসায়নলে আপনাদেরকে পড়তে হয়েছে। চাকরি করবেন বলেই যে সরকারের অনৈতিক কাজগুলোর সাথে আপনারা জড়িয়ে পড়বেন, এটা তো ঠিক নয়। তো এগুলো আজকে টুকিটাকি, আমরা এই টুকিটাকি নিয়ে আবার সামনে ফিরে আসবো। আমাদের সাথেই থাকবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।